ক্লাস থিম ডেভেলপমেন্ট পার্ট 1 এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগের টিউটোরিয়ালগুলোতে দেখেছি কিভাবে ওএস ক্লাসকে ইনস্টল করতে হয়। ওএস ক্লাসের দ্বারা তৈরি সাইটগুলোর ডেমো আমরা দেখেছি কিভাবে কিরকম ডিজাইন হয়, এবং অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল প্যানেল থেকে কিভাবে ওএস ক্লাসকে কাস্টমাইজেশন করতে হয়, কিভাবে থিম ইনস্টল করতে হয়, প্লাগইন ইনস্টল করতে হয়, এই বিষয়গুলো আমরা ইতিপূর্বে জেনেছি। তো আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ওএস ক্লাসের একটি পূর্ণাঙ্গ থিম আপনারা তৈরি করতে পারেন। তো আমি ধারাবাহিকভাবে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব। আমি যদি ওএস ক্লাস যে আমার লোকাল হোস্টে বা সার্ভারে যেখানেই থাকুক, আমি আমার যেখানে ওএস ক্লাসের ফাইলগুলো রয়েছে সেখানে প্রবেশ করছি। আপনি যদি সার্ভারে কাজ করেন অবশ্যই এফটিপি দিয়েই প্রবেশ করলে আপনি এটা পাবেন, ওসি কন্টেন্ট। এখান থেকে থিমস, তারপর দেখতে পাবেন যে থিমগুলো আপনার ওএস ক্লাসে ডাউনলোড করা থাকবে বা ইনস্টল করা থাকবে সেই থিমগুলোর লিস্ট এখানে দেখতে পাবেন। আমি এখান থেকে রিয়েল এস্টেট যে থিমটি, এই থিমটি অনেক বেশি ব্যবহৃত হয়। আমি এই থিমটি দেখাচ্ছি যে এটি কিভাবে তৈরি হয়েছে। মূলত আমি ফাইলগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। এরপর পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি একটি পূর্ণাঙ্গ কাস্টম থিম তৈরি করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমি যদি থিমটা ওপেন করি, এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ফাইল রয়েছে এবং বেশ কিছু ফোল্ডার রয়েছে। আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি। এখানে যে ফোল্ডারটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডমিন ফোল্ডার। এই ফোল্ডারে মূলত থিমের জন্য যে থিম অপশন থাকে বা অ্যাডমিন সেটিং থাকে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য এই অ্যাডমিন ফোল্ডারটি রয়েছে, এবং ইমেজেসের ভিতরে থিমের ভিতর যে আপনি ইমেজগুলো দেবেন সেগুলো ইমেজেস ফোল্ডারে থাকবে। আপনার যে যে জেএস লাগবে, যে যে জাভাস্ক্রিপ্ট লাগবে সেগুলো জেএস ফোল্ডারে রাখবেন। এবং ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা একটু নতুন। ল্যাঙ্গুয়েজ ফোল্ডারে আপনার থিমটি যে ল্যাঙ্গুয়েজে করা থাকবে সেই ল্যাঙ্গুয়েজ ফাইলটি এখানে দেওয়া থাকবে। তো আমরা ডিফল্টভাবে আমরা যখন থিম রেডি করব, আমরা নিজে যখন কাস্টম থিম বানাবো, তখন আমরা জাস্ট এই ফোল্ডারটি সেখানে কপি করে নিলেই এনাফ। এছাড়াও এখানে স্টাইল শিটের জন্য আলাদা ফোল্ডার দেওয়া থাকে। আপনি চাইলে সিএসএস নামে যদি ফোল্ডার ক্রিয়েট করেন সেটিও করতে পারবেন, এবং ইচ্ছামতো আপনার সোর্সগুলোকে থিমে রাখার জন্য নতুন নতুন ফোল্ডার আপনি তৈরি করে নিতে পারবেন। আর প্রত্যেকটা থিমে বেসিক কিছু ফাইল থাকবে, বেসিক কিছু পেজ আছে যেগুলো ছাড়া আপনার থিম সাপোর্ট করবে না, থিমটি ইনস্টল হবে না, থিমটি রান হবে না। এরকম ফাইলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে 404 থাকতেই হবে, আপনার ফুটার ডট পিএসপিটা থাকতেই হবে, head ডট পিএসপি, header ডট পিএসপি, functions ডট পিএসপি, মেইন ডট পিএসপি, পেজ ডট পিএসপি ইত্যাদি পেজগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। পরবর্তীতে যখন আমি কাস্টম ভাবে একটি থিম ডিজাইন করব তখন বিষয়টি আপনাদের আরো ক্লিয়ার হবে, এবং আমি এটা আরো ভালোভাবে বোঝাতে পারবো। তো আমি এখন দেখাচ্ছি কিভাবে পেজগুলো তৈরি করতে হয়, এক একটা পেজের ভিতরে কি কি কোড লিখতে হয় সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি যদি 404.php পেজটি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছি যে এখানে HTML দিয়ে কোডটি শুরু হয়েছে এবং HTML দিয়ে কোডটি শেষ হয়েছে। এখানে হেড রয়েছে, বডি রয়েছে। তার মানে এখানে একটি পূর্ণাঙ্গ HTML পেজের স্ট্রাকচার রয়েছে। এর মধ্যে নতুনভাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমার হেডে ভিতরে মূলত কি থাকে। হেডে থাকে হচ্ছে টাইটেল, মেটা, যে কিওয়ার্ডগুলো, যে স্ক্রিপ্টগুলো আমি রান করব, যে সিএসএস গুলো আমি রান করব, যে জাভা স্ক্রিপ্টগুলো রান করব, সেগুলো আমার হেডে দিতে হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সেরকম কোনো স্ক্রিপ্ট আমি দেখতে পাচ্ছি না। এইখানে মূলত একটা স্ক্রিপ্টকে কল করা হয়েছে, সেটি হচ্ছে ভ্যালিডেট ডট মিন ডট জেএস, jQuery ডট ভ্যালিডেট ডট মিন ডট জেএস। আচ্ছা, আপনারা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করেছেন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করেছেন, তারা হয়তো জানেন যে প্রত্যেকটা সোর্সকে, প্রত্যেকটা ফাইলকে যখন হেডে কল করতে হয় তখন অবশ্যই সেটি ডাইনামিক ইউআরএল দিয়ে কল করতে হয়। সেটি কিভাবে, যেমন আমরা ওয়ার্ডপ্রেসে করেছি ডব্লিউপি ডিরেক্ট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, ডব্লিউপি টেমপ্লেট ইউআরআই, এইভাবে আমরা কিছু ওয়ার্ডপ্রেসের যে ডাইনামিক ভাবে কল করার জন্য যে টেক্সটটি রয়েছে সেটি ইউজ করে আমরা প্রত্যেকটা ইউআরএলকে, প্রত্যেকটা ইমেজকে আমরা ডাইনামিক করি। ঠিক একইভাবে ওএস ক্লাসে আমি যদি কোনো কিছু দেখাতে চাই, কোনো ফাইলকে যদি ডাইনামিক করতে চাই, তাহলে অবশ্যই যে কোডটি লিখতে হবে সেটি হচ্ছে ওএসসি কারেন্ট ওয়েব থিম পাথ। ওএসসি কারেন্ট ওয়েব থিম পাথের মাধ্যমে আপনি
যেখানে আপনার ওএস ক্লাসটি ইনস্টল রয়েছে সেটিকে ইন্ডিকেট করছেন, আপনি সেই ফাইলটিকে, সেই ফোল্ডারটিকে আপনি ডিটেক্ট করছেন যে আমি ওএস ক্লাসের কারেন্ট ওয়েব থিম পাথ থেকে ফাইলটি নিব। যেমন এখানে লক্ষ্য করুন, head.php কে কল করা হয়েছে ওএসসি কারেন্ট ওয়েব থিম পাথ দিয়ে। আবার এখানে লক্ষ্য করুন, ওএসসি কারেন্ট ওয়েব থিম জেএস ইউআরএল, এখান থেকে সরাসরি জেএস ফোল্ডারটিকে ইন্ডিকেট করে আপনার ফাইলটিকে ডাইনামিক করা হয়েছে। আবার এখানে শুধুমাত্র থিমের ফোল্ডারটিকে, থিম ফোল্ডারটিকে ইন্ডিকেট করে head.php কে কল করা হয়েছে। আমি যদি head.php টা ওপেন করি, এখানে দেখতে পাচ্ছি হেডের ভিতরে নরমালি যে ফাইলগুলো থাকে এখানে সুন্দরভাবে দেওয়া আছে। যেমন টাইটেল, এখানে ইকো মেটা টাইটেল, ডাইনামিক ভাবে মেটা টাইটেল আমার যেটা দেওয়া থাকবে সেটা নিবে। এখানে দেখতে পাচ্ছি অন্যান্য বিষয়ের সাথে এখানে যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমি বলতে চাচ্ছি, যে এখানে স্ক্রিপ্টগুলোকে সুন্দরভাবে ডাইনামিক ভাবে দেওয়া হয়েছে। যেমন এখানে যতগুলো জাভাস্ক্রিপ্ট রয়েছে, jQuery.js, jQuery UI.js, অন্যান্য যে গ্লোবাল ইউআই, এই প্রত্যেকটা জেএস কে ওএসসি কারেন্ট ওয়েব থিম পাথ জেএস ইউআরএল দিয়ে সরাসরি জেএস ফোল্ডারটিকে, আপনি যদি লক্ষ্য করুন এই জেএস ফোল্ডারের ভিতরে কিন্তু এই জেএস গুলা রয়েছে। এখানে যে জেএস গুলা দেখতে পাচ্ছেন head.php তে, সেটি কিন্তু জেএস ফোল্ডারে দেওয়া আছে এবং সেভাবেই ডাইনামিক ভাবে কল করা হয়েছে। এবং পরবর্তীতে আমি প্রত্যেকটা পেজ যখন ক্রিয়েট করব তখন শুধুমাত্র এই একটি লাইন দ্বারা, পিএসপি একটি কোড দ্বারা আমি সরাসরি সেই ফাইলগুলোকে এখানে ইনক্লুড করছি। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আমি যদি হেডটা শেষ করি, বডিতে যাই, বডিতে দেখতে পাচ্ছি ঠিক অনুরূপভাবে আমার header.php কে কল করা হয়েছে। আমার বডিতে 404 এর জন্য আমার কিছু কোড দেওয়া আছে। এটা যারা HTML CSS পারেন তারা হয়তো জিনিসটা সহজেই বুঝতে পারবেন। এবং নিচে দেখুন, লক্ষ্য করুন, ওএসসি কারেন্ট ওয়েব থিম পাথ footer.php দ্বারা ফুটারকে কল করা হয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে আমি 404.php পেজটা ডিজাইন করার সময় কেন কোডগুলো এখানে না দিয়ে আমি কেন ইনক্লুড করে দিচ্ছি, আমি কেন অন্য একটি পেজের মাধ্যমে কল করছি। এটা সুবিধা হচ্ছে যে আমার যে জিনিসগুলো বারবার লাগবে, আমার যে স্ক্রিপ্টটি বারবার লাগবে, সেই স্ক্রিপ্টটাকে যদি আমি একটা পেজের ভিতরে রেখে সেটাকে যদি আমি কল করি, পরবর্তীতে আমার অন্যান্য পেজেও কল করতে খুব সুবিধা হবে, কারণ আমার বারবার স্ক্রিপ্টটা লিখতে হচ্ছে না। এখানে আমি ডাইনামিকভাবে যখন একটা footer.php কে ইউজ করছি, তখন আমি একই ফুটার অন্যান্য পেজেও খুব সহজভাবে ব্যবহার করতে পারছি। মূলত এই কারণেই header.php, head.php, footer.php এবং আপনারা আরো যে ডিজাইনগুলো করবেন, আপনারা আরো যে টেমপ্লেট পেজগুলো করবেন, সেই পেজগুলো খুব সহজেই পেজের মধ্যে ইনক্লুড করে দেখাতে পারবেন। আশা করি 404 পেজের স্ট্রাকচারটা আপনাদের বোঝা হয়ে গেছে। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের আর ফাউন্ডেশনের ফোরামে আমার যে টিউটোরিয়ালগুলো থাকবে সেখানে তার নিচে অবশ্যই প্রশ্ন করবেন এবং আমি চেষ্টা করব যদি সম্ভব হয় উত্তর দিতে, কারণ আমিও নতুন, আমিও শিখছি। তবু আমি চেষ্টা করব, যদি কখনো কোনো সমস্যায় পড়েন অবশ্যই ফোরামে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ তো আছেই, সেখানেও আপনারা আপনাদের সমস্যাগুলো, আপনাদের কাজের লিঙ্কগুলো শেয়ার করতে পারেন। তো আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আগামী টিউটোরিয়ালে আশা করছি বাকি পেজগুলো, স্ট্রাকচারগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।